দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় ও পুতুলের ৫ বছর। আবেদন ছাড়াই প্লট দেওয়া হয়েছিল, আদালতের পর্যবেক্ষণ। শুধু ২ ছাত্র উপদেষ্টাই নন, অন্তর্বর্তী সরকারের আরও অনেক উপদেষ্টাও পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন, জানিয়েছেন আসিফ মাহমুদ। বাউলদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন প্রেস সচিব। সারা দেশে ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালেই বিচার হচ্ছে শেখ হাসিনার, মন্তব্য বিএনপি নেতাদের। শহীদ ডাক্তার মিলনের প্রতি শ্রদ্ধা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির ৩টি মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছে, শেখ হাসিনা জালিয়াতির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে শপথ ভঙ্গ করেছেন। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল 11:30টায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা শুরু করে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুরুতে মামলার প্রেক্ষাপট ও অপরাধের ধরন তুলে ধরেন। এরপর রায়ের পর্যবেক্ষণে বলেন, রাজক ও শেখ হাসিনা প্লট বরাদ্দ নিতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনা হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে দুদকের আইনে অপরাধ করেছেন। আর পর্যবেক্ষণে এমন কথাগুলো বললেন যে একজন 4 বারের প্রধানমন্ত্রী তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন, এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতেও রুচিসম্মত না। রায়ে শেখ হাসিনাকে 3টি মামলায় 2টি ধারায় 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেয়া হয়। বিচারক বলেন, এই সাজা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে ভোগ করতে হবে। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 সাতা 21 বছর এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনা শ্রম কারাদণ্ড। অপর 2 মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে 6 বছর করে কারাদণ্ড দেয়া হয়। বাকি 17 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয় উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। গ্রেপ্তার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়। খালাস পেয়েছেন রাজুকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। রাজুকের বোর্ডের মেম্বার অনেক, তারা যাচাই বাছাই না করে এবং গণপূর্তের কর্মচারীরা যে নোটগুলো দিয়েছে তারাও এখানে কোনো যাচাই বাছাই করে নেই এবং মন্ত্রীও যাচাই বাছাই করে নেই, সচিবরাও যাচাই করেনি। না করে এরকম একটা ভুয়া হলফনামা তারা সরাসরি রাজুকে পাঠাচ্ছে। রাজুকও এটারে হলফনামাটারে যাচাই বাছাই করে নাই। তো এইখানে তারা প্রত্যেকেই একই সহযোগী, একই অপরাধী। এই জন্য তারা নিজেরা সুবিধা গ্রহণ করার জন্য এই কাজটি করেছে। চলতি বছরের 31 জুলাই বিচার শুরু হওয়া মামলায় 23 আসামির বিরুদ্ধে 3 মাসেই রায় ঘোষণা করে আদালত। এর আগে 17 নভেম্বর মানবতা বিরোধী মামলার এক অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন রায়ের ফলে নজির সৃষ্টি হবে। সরকারি সম্পত্তি অবৈধভাবে বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত হবেন ভবিষ্যতের ক্ষমতাসীনরা, এমনটাই নাগরিকদের প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, মহানগর দায়রা জজ আদালত, ঢাকা।
শুধু 2 ছাত্র উপদেষ্টাই নয়, অন্তর্বর্তী সরকারের আরও অনেক উপদেষ্টা পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা জানান, তিনি কোনো আসন থেকে নির্বাচন করবেন সেটি সময় হলেই জানবেন। কোন দল থেকে নির্বাচন করতে যাচ্ছেন সে প্রশ্ন এড়িয়ে যান আসিফ মাহমুদ। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তরাঞ্চলের বিভিন্ন উপজেলায় 43টি পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামী 1 বছরে দেশের প্রতিটি উপজেলায় এমন পাঠাগার নির্মাণের ঘোষণাও দেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আগামী নির্বাচনে অংশ নিতে পারেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করব এখনো ঘোষণা দেইনি। তবে আমরা 2 জন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তো সবাই অবশ্যই, এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন। তবে কখন পদত্যাগ করতে যাচ্ছেন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক এসব উপদেষ্টারা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের দিনক্ষণ ঠিক হলেই সরে দাঁড়াবেন তারা। কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি আসিফ মাহমুদ। কোনো কিছুই তো এখনো ফাইনাল হয় নাই, ডেটও ফাইনাল হয় নাই, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আস্তে ধীরে। আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটা উচিত হবে না। আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এজাজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার কথাও জানান এলজিআরডি উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাউলদের উপর হামলাকারীদের আটক করতে নির্দেশের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, দ্রুতই এ বিষয়ে দৃশ্যমান হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে প্রেস সচিব একথা জানান। এছাড়া দুর্নীতি দমন সংশোধন অধ্যাদেশ সহ 4টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সারা দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা তা জানতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তসহ দেশের কয়েকটি জায়গায় বাউলদের উপর হামলায় সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে নিন্দা ও উদ্বেগ জানায় সচেতন মহল সহ রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, হামলাকারীদের আটকের নির্দেশ দেওয়া হয়েছে। যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যদি যেখানেই অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সাঁড়াশি অভিযান করছে। খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ দুর্নীতি দমন কমিশন সংশোধন খসড়া অধ্যাদেশ, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ অধ্যাদেশ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন সহ 4টি অধ্যাদেশ অনুমোদন দেয়। বৈঠকে প্রধান উপদেষ্টা সারা দেশে ভবন নির্মাণে একক কর্তৃপক্ষের বিষয়টি পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দিয়েছেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশেরই আসলে এই ভবন কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। কিছুদিন আগেও একটা ভূমিকম্প হয়েছে, আমাদের ফায়ার হ্যাজার্ড সবসময় আছে, ফায়ার লেগেই যেতে পারে। তো এখন জনজীবনকে প্রোটেকশনের জন্য আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকেট ফিচার আছে কিনা। প্রেস সচিব জানান, নতুন অধ্যাদেশে মানব পাচারে জড়িতদের ব্যাংক হিসাব, সম্পদ জব্দ, বিদেশ গমনের নিষেধাজ্ঞা দিতে পারবে। আর দুদক অধ্যাদেশে সম্পদের হিসাব দিতে হবে কর্মকর্তাদের। কোর্টের নির্দেশে তাদের ব্যাংক হিসাব নিষ্ক্রিয় করা, তাদের সম্পদ আটক করা। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার সারা দেশে বিশেষ দোয়ার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম
জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির জানিয়েছেন, মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সিসিইউতে নেবির পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম জিয়া। ফুসফুসে ইনফেকশন নিয়ে গত রবিবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। বিএনপি নেতারা বলেছেন, অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছিল শেখ হাসিনা। হাসিনার গড়া আদালত ও ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালে আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই, আর জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 90-এর গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার মিলনের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে ডাক্তার মিলনের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী দল বিএনপি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে স্মরণসভায় বক্তারা বলেন, স্বৈরাচার পতন ও গণতান্ত্রিক আন্দোলনে ডাক্তার মিলন ছিলেন অগ্রপথিক। অনুষ্ঠানে ডাক্তার মিলনের মা সেলিনা আক্তার বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলেই মিলনের স্বপ্ন পূরণ হবে। শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে 90-এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে বিএনপি নেতারা বলেন, 90-এর আন্দোলনের শহীদ ডাক্তার মিলনের আত্মত্যাগ আজও অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে সাহস যোগায়। নেতারা বলেন, শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা বিচারহীন থাকতে পারে না। তার এবং তার দূষণের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে। অবিলম্বে কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে। বন্ধি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে, তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে। আজকে প্লট বরাদ্দের মামলায় তার নাকি 21 বছরের সাজা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত, এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেলে জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি। বিএনপি একমাত্র দল দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতাও আছে, যাতে আমরা সংশোধন করতে পারি। তা নিয়ে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করব ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের ফসল যাতে ব্যাহত না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আবারও আলোচনায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। আমাকে যারা না চেনে তারা এখনো মাটির নিচে বসবাস করে, এমন বক্তব্য দিয়ে আবারও ভাইরাল জামায়াতের এই নেতা। নাম শাহজাহান চৌধুরী, আরেকটা কিছু কিছু ফোনির বহুত চলে নাকি ইকা উল্টা পাল্টা। খবরদার খবরদার খবরদার, আমি শাহজাহান চৌধুরী। আর যারা নাও চিনে এটারা এখনো পর্যন্ত মাটির তলে বসবাস করেন। শক্তি থেকে আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহর মেহরবানি, আল্লাহ সূর্য দিয়ে চাইব। আল্লাহ তালা আর একটার মর্যাদা দিয়ে আমরা দোয়া করি দেন, মেহরবানি করি দোয়া করি। আজ সকল পানি পিঠা নেওয়া যায়, সুদূর বুদুর নগরীও লুড়ো জেরা করি। আজ যদি সকল পানি ফানি এটা লুড়ো জেরা করি বাজিওর। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, বিশ্বব্যাপী সামরিক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। বৃহস্পতিবার যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমির প্যারেড গ্রাউন্ডে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর। বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করেন। একাডেমি থেকে এরই মধ্যে 30 জন বিদেশি ফ্লাইট ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করায় দেশের সুনাম আরও বেড়েছে বলে উল্লেখ করেন তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে গ্র্যাজুয়েটিং অফিসারদের মধ্যে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন বিমান বাহিনী প্রধান। শেষে বিমান বাহিনীর বিভিন্ন বিমানের ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক প্রদর্শনী এবং প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে প্যারা জাম্পিং হয়।
প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর হয়ে ভুটানে রওনা হয়েছে ট্রান্সশিপমেন্ট পণ্যের চালান। রাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে ভুটানের ট্রানজিট চালানের 20 ফুট দীর্ঘ কন্টেইনার বহনকারী ট্রেলারটি বিশেষ ব্যবস্থায় বুড়িমারির উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ ও ভুটানের মধ্যে 2023 সালের 22 মার্চ সই হওয়া চুক্তি ও প্রোটোকলের আওতায় পরীক্ষামূলকভাবে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে প্রায় 2 মাস আগে। থাইল্যান্ড থেকে আসা ভুটানের পরীক্ষামূলক চালানটিতে প্রায় 6,500 কেজি পণ্য রয়েছে। কোনো সমুদ্র বন্দর না থাকায় তৃতীয় দেশের মাধ্যমে পণ্য আমদানি করে থাকে দেশটি। চালানটিতে রয়েছে শ্যাম্পু, শুকনো পাম ফল, আইস টি, চকলেট, অরেঞ্জ জুসের মতো বিভিন্ন পণ্য। 684 কিলোমিটার সড়কপথ পাড়ি দিয়ে বুড়িমারি স্থলবন্দর হয়ে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের মাধ্যমে শিলিগুড়ি দিয়ে ভুটানে পৌঁছবে চালানটি। বঙ্গোপসাগরে তৈরি সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল। আবহাওয়া অফিস দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। দুপুরে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 2060 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। সে সময় নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার কারণে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মাছ ধরার নৌকা ও ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দেশে সাম্প্রতিক ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন হলগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। পরে হল প্রভোস্ট ও পরামর্শক প্রতিষ্ঠানের ডিজাইন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে জানা যায় যে নতুন হলগুলোতে কোনো ঝুঁকি নেই। পরামর্শক প্রতিষ্ঠান ডিডিসি এর ডিজাইন ইঞ্জিনিয়ার ও পরামর্শক প্রতিষ্ঠান মার্কের ডিজাইন ইঞ্জিনিয়ার বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন 3টি ছাত্রছাত্রী হলের ক্ষেত্রে সিসমিক জোন 2 বিবেচনায় নিয়ে অর্থাৎ ভূমিকম্প 8.5 মাত্রার ভূমিকম্প সহনীয় বলে অভিমত ব্যক্ত করেন। সরেজমিনে ঘুরে দেখে ভবনের বিম পিলার ছাদে কোনো স্ট্রাকচারাল ক্র্যাক নেই বলে জানান সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা। এ বিষয়ে শহীদ তাজউদ্দিন হলের প্রভোস্ট প্রফেসর ডক্টর লুৎফুর এলাহি বলেন, যেসব হলে কোনো ফাটল নেই তাতে নির্বিঘ্নে শিক্ষার্থীরা বসবাস করতে পারবেন। আধিপত্য বিস্তারকে ঘিরে রাঙামাটির কাউখালীতে আঞ্চলিক 2 দলের মধ্যে গোলাগুলিতে 1 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও 4 জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় কাউখালী ও রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম রাইসাবিলিতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার রাতে গোলাগুলির ঘটনায় তারা 1 জন নিহত ও 4 জন আহত হওয়ার খবর পেয়েছেন। স্থানীয়রা জানায়, আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও প্রসিদ্ধ গ্রুপপন্থী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর মধ্যে আধিপত্য নিয়ে গুলি বিনিময় হয়। এলাকাটি দীর্ঘদিন ধরে ইউপিডিএফ এর নিয়ন্ত্রণে থাকলেও বেশ কিছুদিন ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তুল আরমার দল নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। এ সময় উভয় দলের মধ্যে প্রায় 150 রাউন্ড গুলি বিনিময় হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। নিহত ও আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে জংশন পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। এ সময় তিনি জংশনের কর্মকর্তাদের সাথে কথা বলা সহ যাত্রীদের নানা অভিযোগ সম্পর্কে খোঁজ খবর নেন। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। বগুড়ায় নারী সমাবেশ করেছে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এ সময় তিনি একটি দলের বিরুদ্ধে ধর্মকে ভোটার টানার টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। আরও বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও স্থানীয় নেতারা। দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা ফেনীতে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়িক নেতা আব্দুল আওয়াল মিন্টু। এ সময় তাকে বরণ করেন দলীয় নেতাকর্মীরা। পরে সিলুনিয়া বাজার সহ কয়েকটি এলাকায় পথসভায় বক্তব্য রাখেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সোনারগাঁও উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ঝালকাঠিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। কাঠালিয়া উপজেলা বিএনপির উদ্যোগে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এই মিলাদের আয়োজন করা হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় সকালে নগরীর পশ্চিম ১৬ শহর ওয়ার্ডের মোহাম্মদনগর, শান্তিনগর, আমিন কলোনি, বার্মা কলোনি, আলীনগর ও নবীনগর সহ আশপাশের পুরো এলাকায় চসিকের বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালিত হয়। কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়াকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ আয়োজন করে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল মডেল ও দক্ষিণ থানা ভূমি প্রশাসন। ঝালকাঠিতে উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন। কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, আইন শৃঙ্খলা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্যতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইমাম ও উলামা পরিষদ। স্থানীয় মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা হয়েছে কক্সবাজারে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। তরুণ তরুণীদের নিয়ে তারুণ্যের সেমিনার হয়েছে জয়পুরহাটে। স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তর সেমিনার কক্ষে এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এম এ মোমেন। ৪৮ বছরের ঐতিহ্যবাহী ও স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টা সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি হয়। স্থানীয়ভাবে স্বল্প মূল্যে লাইফ বয় তৈরির কৌশল ও জেলে নৌকায় লাইফ বয়ের ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতা বাড়াতে কর্মশালা হয়েছে পটুয়াখালীতে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ পারভেজ এবং পটুয়াখালী জেলা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহাদাত হোসেন। চট্টগ্রামে আওয়ামী লীগের দোসর, চাঁদাবাজ ও ভুয়া হিজড়া ফাল্গুনী ও তার সহযোগীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন মহানগরীর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় ও পুতুলের ৫ বছর। আবেদন ছাড়াই প্লট দেওয়া হয়েছিল, আদালতের পর্যবেক্ষণ। শুধু ২ ছাত্র উপদেষ্টাই নন, অন্তর্বর্তী সরকারের আরও অনেক উপদেষ্টাও পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন জানিয়েছেন আসিফ মাহমুদ। বাউলদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন প্রেস সচিব। সারা দেশে ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালে বিচার হচ্ছে শেখ হাসিনার, মন্তব্য বিএনপি নেতাদের। শহীদ ডাক্তার মিলনের প্রতি শ্রদ্ধা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।